আশা করি মাহে রমজানের এই দিনগুলো আপনাদের সবার ভালো কেটেছে। আর অল্প কয়টা দিনই বাকি এবং আজকের পর্ব শুরু করার আগে আমি আপনাদেরকে জানাতে চাই যে আমাদের প্ল্যানটা কী। আমাদের যে প্ল্যানটা এপিসোড কেন্দ্রিক যে প্ল্যান, সেই প্ল্যান হচ্ছে যে আজকের পর্ব বেশি বড় হবে না, ছোটই হবে। কারণ শনিবার দিন ঈদ, আশা করছি শনিবার দিন ঈদ। তো শনিবার দিনের যে প্ল্যানটা, ঈদের দিনের যে প্ল্যানটা, সেই প্ল্যানটা আমি আপনাদেরকে জানাই। আপনারা ভৌতিকগতায় আলিফ ভাইয়ের কণ্ঠে, আমি আবারও বলি, ভৌতিকগতাতে আলিফ ভাইয়ের কণ্ঠে আপনারা উল্টো কবর ঘটনাটা শুনতে পাবেন। ভৌতিকগতায় আলিফ ভাই ফিরবেন উল্টো কবর দিয়ে, সেই ঘটনাটা জুমন এবং আমার, সেটা একটা পাহাড়ি ঘটনা। এবং শনিবার দিন রাতেই স্বাধীন মিউজিক অ্যাপে আমাদের চিল্লা পর্ব 6, যেটা ঈদের স্পেশাল পর্ব, সেই পর্বটা আপনারা শুনতে পাবেন। পরবর্তী বৃহস্পতিবারে যে আপনারা শুনতে পাবেন রোরশাক, যেই ঘটনাটা আমার দিগন্ত তারার একটা জার্নির ঘটনা। তো এটা হচ্ছে আমাদের ঈদের প্ল্যান। আমাদের আরও কিছু প্ল্যান পরবর্তীতে তৈরি হওয়ার মতো কন্ডিশনে ছিল, কিন্তু আমরা এটাকে আর বেশি বেশি মানে কনফিউজিং করিনি ইচ্ছা করে, আরও বেশি অতিরিক্ত কন্টেন্ট দেওয়ার চিন্তা ভাবনা আমরা করিনি ইচ্ছা করে। তো এখন শুনতে পাবেন আজকের পর্বের ঘটনাটা, যেটা বগামাঝির ঘটনা, যেটা আমি কয়েকদিন আগে তার কাছ থেকে তার সাথে আমার দেখা হওয়ার পরে আমি শুনেছিলাম, সেই ঘটনাটা এখন আপনারা শুনবেন। তো শুরু হচ্ছে আজকের পর্ব। নৌকায় সেই আগের মতো করে জাল বিছিয়ে যাচ্ছেন বগামাঝি, ঠিক যেটা তার সব সময়কার কাজ। ওই মাছগুলো যদি ধরা পড়ে, যদি নিজের খোরাকির মতো রাখা যায় তা তিনি রাখবেন, নইলে বাকিটুকু বিক্রি করে দেবেন। আবার অনেক সময় খোরাকি মিলে না। ঠিক এই এখন পর্যন্ত যে সময় আমি রেকর্ড করছি, এই সময় পর্যন্ত তার জীবনটা সেই একই রকম, একা একটা মানুষ। পেছনে যদি কেউ থেকেও থাকে তার আর বড়বাতার নেই। জীবন তাকে এমন একটা জায়গায় এখন নেই রেখে দিয়েছে। শরীরটা হ্যাংলা পাতলা হয়ে গেছে, দাড়িগুলো একটু কেমন যেন হয়ে গেছে, চুল আস্তে আস্তে পুরোপুরি সাদা হয়ে যাচ্ছে এবং শরীরটা প্রায় কালশিটের মতো। কিন্তু তার জীবনটা তো চলেই যাচ্ছে বাকি সবার মতো। ওই দিন রাতেও তিনি কিন্তু ওই জাল বিছিয়ে যাচ্ছেন, কিছু সময় পরে আসবেন, তার উদ্দেশ্য একটাই, মাছ ধরবেন তিনি। এখন সেই দিন আবার চাঁদের অর্ধেক অংশ দেখা যায়, অর্থাৎ পূর্ণিমা পার হয়ে গেছে কিছুদিন আগে। তো নদীর চারপাশ আলোকিত থাকে। দূরে, বহু দূরে একটা ব্রিজ রয়েছে, মানে তিনি এখন কিছুটা আরেকটু সরিয়ে এসছেন, একটু সামনের দিকে এসছেন। ব্রিজ দূর থেকে দেখা যায়। এখানে যে পৌঁছাতে তার নৌকা বেয়ে বেয়ে পৌঁছাতে আধ ঘন্টা তো সময় তো লাগবেই, এত দূরে রয়েছে, কিন্তু দেখা যায়। আর পানি পানি সেই আগের মতোই, কিন্তু একটু কেন জানি পরিবর্তন আছে পানির ভেতরে। সেই সময়টাই কিন্তু বৃষ্টির একটা ভাব ছিল। এমন সময় এমনভাবে বৃষ্টি আসতো, প্রচণ্ড ভারী বৃষ্টি। ওই সময়টা সম্ভবত 2021-22 এরকম একটা সময়। প্রচণ্ড বৃষ্টির সেই রাত, তখন পর্যন্ত নামেনি তার উপরে। আকাশ কিন্তু ওই যে বললাম পরিষ্কার, কিন্তু কিছু সময় পরে কিন্তু বৃষ্টি নামতে যাচ্ছে, তিনি কিন্তু তা জানেন না। এখন যখন তিনি নিজের ওই জালগুলো বিছিয়ে নিজের যেই জায়গা রয়েছে যেখানে যে থাকতেন তিনি, সেইখানে পৌঁছার পরে সেখান থেকে আবার যখন তিনি রওনা দিচ্ছেন, তখন খেয়াল করলেন যে চাঁদ গায়েব হয়ে গেছে, আসমানে চাঁদই দেখা যায় না। মানে বৃষ্টির তোড়জোড় শুরু হয়ে যাবে কিছু সময়ের ভেতরে। এবং যেই সময় নৌকাটায় তিনি উঠে নৌকাটা কিছুটা সামনের দিকে নিয়ে গিয়েছেন, ওই সময় আবহাওয়ার যে রূপ
আর যে শীতল একটা ফেইন্ট বাতাস, এই বাতাসটা পাওয়ার পরপরই তিনি বুঝতে পারলেন এটা বৃষ্টির বাতাস। বৃষ্টির বাতাসে কিন্তু একটা ঘ্রাণ থাকে, যারা সেই বাতাসকে চেনেন তারা সেই ঘ্রাণ পেলেই বুঝতে পারেন যে বৃষ্টি খুব আশপাশে রয়েছে। দুনিয়া গোল, এবং এই গোল দুনিয়াতে মেঘ কিন্তু সেইভাবেই বৃষ্টি ছড়ায়। যে অংশটুকুর মধ্যে তার মানে আয়ত্ত রয়েছে, সেই অংশটুকুর উপরে সে বৃষ্টি ছড়ায়। ঠিক তেমনি দূর থেকে যে মেঘ এখন যে চারপাশটা একদম ঢেকে ফেলেছে, তা তিনি বুঝতে পারলেন আসছে খুব বড় মেঘ। এই জন্য তিনি একদম তোড়জোড় শুরু করলেন, খুব দ্রুত বাইরে গেলেন, খুব দ্রুত বাইরে গেলেন এবং তিনি যে প্রথমে জাল তুলতে শুরু করেছেন। এখানে একটা ব্যাপার আছে, বৃষ্টির মধ্যে হয় কি অনেক সময় জালের ক্ষতি হয়, অনেক সময় জালের ক্ষতি হয়। আর যদি বাতাস থাকে আশপাশ থেকে যে গাছের জিনিসপত্র পড়ে, তার জালের আরো বড় ক্ষতি হয়। কারণ তিনি তো মাঝখানে জাল ফেলেন না, তিনি তো পার ঘেঁষে জাল ফেলেন। আর মাঝখান দিয়ে তো এখনো ট্রলার চলে, হচ্ছে বাল্কহেডও চলায়। তিনি ওই ধীরে 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 যখন নদীর ওই একটা অংশ, যে অংশটা হালকা একটু ঘুরেছে বাম দিকে, এখানে এসে যখন পৌঁছালেন, বৃষ্টি চলে এসছে প্রায়। কারণ দূরে এক ধরনের শব্দ হয়, আপনি খোলা মাঠে না থাকলে সেটা বুঝতে পারবেন না। দূরে এক ধরনের শব্দ হয় যেটা বৃষ্টির আগমন, কারণ ধীরে 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 তার পরিধি বাড়ছে, আয়তন বাড়ছে। উনি যখন জালটা টান দিলেন, ওনার কেমন জানি মনে হলো কিছু একটা ঠিক নেই এখানে। এক্সপার্ট মানুষ, তিনি বুঝেন হাওয়া বাতাস বৃষ্টির অনুকূলে হলেও পরিবেশটায় এমন কোনো কিছুর উপস্থিতি আছে যেটা হাওয়া বাতাসের সাথে জিনিস না। এটা মানুষও না, তারা অমানুষ, তাদের কোনো দেহ নাই। জাল টান দেওয়ার পরপরই, একটা কিছু দেখার পরপরই তিনি জালটাকে ফেলে দিলেন পানিতে আবার। তারপরে আরেকবার কনফার্ম হওয়ার জন্য তিনি জালটাকে তুললেন এবং তিনি দেখার পরপরে আবার জালটাকে পানিতে ফেলে দিলেন। এমন নয় যে লাশ ভেসে উঠেছে, যা ভেসে উঠেছে তা হচ্ছে একটা হাত, ঠিক কোনোই পর্যন্ত একটা হাত পচে গেছে। এবং পানিতে যখনই উঠানো হচ্ছে, ওই পচে যাওয়া অংশ থেকে ছড়ানো সেই তরলগুলো আশপাশে পানির সাথে মিশে যাচ্ছে, মানে বেরিয়ে আসছে। যত নাড়াচড়া করা হয় ততই। এই জাল থেকে যদি হাত না ছাড়ানো হয়, আর এই জাল যদি পরিষ্কার না করা হয়, তাহলে তিনি নিবেন কিভাবে? আবার এই হাতে তিনি হাত দিবেন কিভাবে? কোথা থেকে কত কিছু যে নদীতে আসে তার কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক এমন সময় তার নৌকাটা হালকা একটু দুলে উঠল, এমন ভাবে দুলে উঠল যেন কেউ আস্তে করে তার নৌকার উপরে এসে দাঁড়িয়ে তারপরে বসলো। তো তিনি তাকালেন, কারণ তার ওই অংশটা ছিল পেছনের দিকে। পেছনের দিকে ঘুরে তাকিয়ে দেখলেন একটা ছেলে বসা। এই ছেলেটাকে তিনি চেনেন, 11 বছর বয়সের মতো। সেই যখন থেকে তিনি দেখছেন, বয়স আর বদলায়নি। এবং ছেলেটার লাল হাফ প্যান্ট পরা, আর চোখ জল জল করে। ওর নাম কালামানিক। খুব ভালো সখ্যতা, বগামাঝির সাথে প্রচন্ড ভালো রকমের সখ্যতা। প্রায় বগামাঝিকে সাহায্য করার জন্য ছুটে আসে সে। বেশ কয়েকবার আন্ধারমানিকের হাত থেকে সে বাঁচিয়েছে, কারণ আন্ধারমানিক চায় বগামাঝিকে এই নদীর পানিতে ডুবিয়ে মারতে। সেটা আরেকদিন বলবো কেন। কিন্তু কালামানিক তাকে বেশ কয়েকবার আন্ধারমানিকের হাত থেকে বাঁচিয়েছে, আবার বিভিন্ন সময় গাইড পর্যন্ত করেছে। আজকে যখন তার পেছনে কালামানিক এসে উপস্থিত হলো, বগামাঝি বুঝতে পারল আশপাশে এমন কোনো বিপদ আছে যে বিপদের কারণে কালামানিক এসে পড়েছে বগামাঝির জন্য। কালামানিকের উদ্দেশ্যে ছোট্ট একটা কালো বাটি, ওই কালো বালতি আর কি, বাটি না বালতি, ওই বালতির ভেতর থেকে একটা মাত্র মাছ পেয়েছিল, তো কিছুটা বড় সাইজের পুঁটির মতো। ওই মাছ সে কালামানিকের উদ্দেশ্যে দিল,
দিয়ে বলল, ভুক লাগছে তোমার? ভুক, নাও খাও। ব্যাপারটা এরকম। আর কালামানিক সেই মাছ হাতে তুলে নিল এবং তুলে নিয়ে সে কিছুটা ঘুরে, যাতে বগামাছি না দেখে, ওইভাবে সে তার নিজের মতো করে মাছটাকে খেয়ে নিল বলতে মুহূর্তেই খায়নি। বগামাঝি তার কাজে ব্যস্ত হয়ে পড়লো, কারণ এখন যেহেতু কালামানিক তার সাথে রয়েছে, তার আর কোনো ভয় নেই। তিনি চেষ্টা করছেন এখন সে পচা হাত ওই জালের কাছ থেকে সরানোর। জালের ভেতরে হাত এমনভাবে ঢুকেছে যেন হাত এই জালটাকে আঁকড়ে ধরেছে নিজে নিজেই, নইলে জাল ফুটো হয়ে কোনো মতেই আঙ্গুলগুলো ঢুকতে পারতো না, যদি আপনি ইচ্ছা করে ওই জাল ধরতে না চান। ততক্ষণে কিন্তু কালামানিক সেই মাছ খেয়ে ফেলেছে। কালামানিক বগার উদ্দেশ্যে বলল, ও মাঝি, ওইটা ধরো না, জালখান ফেলে দাও। তো যখন বগামাঝি প্রায় ধরতে গিয়েছিল এবং পেছনের থেকে কালামানিক যখন তাকে বললো জাল ফেলে দিতে, সে জালটা ফেলে দিল। ফেলে দিয়ে সে কালামানিকের উদ্দেশ্যে বলল, দেখো আমার জাল তো লাগবে, তুফান আসতেছে, আমি এটা এখানে রেখে কিভাবে যাই বলো? কালামানিক আস্তে করে তাকে এমনভাবে ইশারা দিল সে যেন আস্তে কথা বলে আরো। তারপরে কালামানিক তাকে বলে, এত কিছু ভাইবে না, জালখান ফেলে দিস, জালখান যদি সিরা গায়েব হয়ে যায় তাও অনেক ভালো, তোমার তো এখানে আসেই উচিত হয় নাই। যেভাবে বলি সেইভাবে নাওটাকে চালাও, নইলে বড় বিপদে পড়বা, জলদি করো জলদি করো। তো কালামানিকের কথা শুনে সে তখন নাও ওইভাবে ঘোরাতে শুরু করলো। কালামানিক কিন্তু তাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে, তাকে কিন্তু তার নিজের যে হেডকোয়ার্টার তার নিজের সেইখানে নিয়ে যাচ্ছে না। আবার কালামানিককে কিন্তু সে প্রশ্ন করে না, প্রশ্ন করার মতো সেই অবিশ্বাস তার ভেতরে নেই, সম্পর্ক অনেক দিনের। তো কালামানিক তাকে এদিক ওদিক করে করে ঠিক সে ব্রিজের দিকে নিয়ে যাচ্ছে, এবং ওই সময় ততক্ষণে তাদেরকে বৃষ্টি ধরে ফেলেছে। বৃষ্টি এসে পৌঁছে গেছে। কালামানিক একদম চুপ, সে তার দুই হাত আর দুই হাঁটু আর পা একসাথে রেখে নদীর দিকে তাকিয়ে আছে, অর্থাৎ সে বগামাঝির দিকে পিঠ দিয়ে বসে আছে। সে একদম অনুসন্ধানী দৃষ্টিতে চারপাশ দেখছে আর আস্তে করে হাত দিয়ে এদিক ওদিক ইশারা করে কোন দিকে যাবে। কিন্তু নদীতে কোনো বাধা নেই, কিন্তু তারপরও নদীর ভেতরে বাঘ দিচ্ছে, সে রাস্তা ঘুরিয়ে দিচ্ছে। কেন? কেবল কালামানিক জানে। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। তখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হওয়া মাত্রই এক টুকরা বস্তা ছিল প্লাস্টিকের, হারিকেনটা নিভিয়ে দিয়ে সেই বস্তাটা হারিকেনের উপর সে রেখে দিয়ে কয়েকটা ভেজা কাঠের টুকরা বস্তার উপরে রেখে দিল, যাতে বৃষ্টিতে এবং হাওয়াতে বস্তা বা উড়ে না যায়। হারিকেনটা যদি গায়েব হয়ে যায় তার জন্য তা অনেক কষ্ট হয়ে যাবে। এখন প্রচণ্ড বৃষ্টি, এবং যখন নদীতে বৃষ্টি হয় ওই শব্দ এতটাই হয় যে আপনি কাছাকাছি দূরত্ব থেকে যদি চিৎকারও দেন না, তার চিৎকার সহজে শুনতে পাবেন না। নদী এরকম, নদীর বৃষ্টির শব্দ অন্যরকম। তারা সেই ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছে। ব্রিজের কাছাকাছি আসার পরে, মানে এইখানে তো জায়গাটা কিছু সংকীর্ণ, এই জন্য এখানে একটা ব্রিজ, কিন্তু আগে নৌকাটা কিসের সাথে জানি ধাক্কা খায়, নৌকাটা ধাক্কা খায়। এইখানে আগে কখনো কিন্তু বগামাঝি আসেন নাই। যখন ধাক্কা খায় তখন কালামানিক কিন্তু কোনো রেসপন্স দিচ্ছে না, সে তার মতো চুপচাপ, কারণ কালামানিকের দেখানো পথে কিন্তু সেখানে এসছে। ধাক্কা দেওয়ার পরে যেটা আবিষ্কার হলো ওই জায়গাতে, তা হচ্ছে ওইটা কত প্রাচীনকাল আমলের যে একটা জায়গা, তা আপনি কল্পনা করতে পারবেন না। এবং আশপাশে যতখানি এখন উচ্চতা, তখন এতখানি উচ্চতা ছিল না, অর্থাৎ যে স্ট্রাকচারের সাথে যে এসে ধাক্কা খেয়েছে ওইটা একটা কালভার্ট, কত প্রাচীন তা আন্দাজ করা অনেক কঠিন। এমনও হতে পারে সেটা 200-300 বছর আগের, কারণ এইখানে পানি এখন অনেক উচ্চতায়, তখন পানির উচ্চতা হয়তো আরো কম ছিল।
অথবা যে গভীরতা ছিল সেই গভীরতা এখন আর নেই, কিন্তু ব্রিজ যে জায়গায় ছিল ওই আগের আমলের, ওইটার ধ্বংসাবশেষ ওই জায়গায় এখনো। এখানে ধাক্কা খাওয়ার কথা ছিল না তার। আবার সেই ধ্বংসাবশেষ কিন্তু বিশাল বড়ও নয়। মনে করুন যে 4-5টা ইট যদি আপনি লম্বালম্বি অবস্থায় অনেকগুলো ইট আবার পাশাপাশি দিয়ে যতক্ষণ একটা স্ট্রাকচার হবে শক্ত, এইরকম মানে একটা পিলারের মতো। ওই ধাক্কার কারণে কিন্তু কিছু ক্ষতিও হয় ওই জিনিসগুলোর, মানে ওগুলো এত ডুবে থেকে কিন্তু প্রায় নরমই হয়ে গেছে। তো কালামানিককে সে জিজ্ঞেস করলো, কালামানিক কই নিয়ে আসছো আমারে? কালামানিক তাকে বলল, এইটা কার জায়গা জানো? এইটা এক তান্ত্রিকের জায়গা। সে এইখানে এসে তন্ত্রবিদ্যা করতো জানো। তখনকার রাজা তাকে অনেক বেশি পছন্দ করতো। তো পছন্দ করতো বিধায় ওই যে ওদিকে তাকিয়ে দেখো, ওইখানে এখন তো তুমি দেখতে পাইতেছো এই উঁচু মাটি, এখানে তার একটা ভিটা ছিল। আর সে এইখানে এই পিশাচদেরকে দিয়ে কাজ করিয়ে এখান থেকে হেঁটে ওইখানে যাওয়ার মতো করে একটা ব্রিজ বানিয়েছিল, যাতে এখান থেকে হেঁটে হেঁটে ওই পাশে যাওয়া যায়। এখন যা দেখতে পাচ্ছ তা ধীরে 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 মাটি জমে জমে উঁচু হয়ে গেছে, গভীরতা কমে গেছে। আর এই জন্য তুমি সেই ব্রিজকে দেখো না, ব্রিজ এমনি ধ্বংস হয়ে গেছে। যা আছে তা ওই মাটির ভেতরে থাকা পিলারগুলা 2-1বার ধাক্কা খায়, কিন্তু কেউ বুঝতে পারে না। আজকে তুমি ধাক্কা খেলা, কোন দিকে ধাক্কা খেলে জানো? যেদিক দিয়ে নামে সেদিকে ধাক্কা খেলে। তুমি প্রশ্ন করতে চাও যে আমি তোমাকে এখানে কেন নিয়ে আসছি? তুমি জানো না যে হাতখান তুমি দেখছো, সে হাতখান তোমার গলা টিপার উদ্দেশ্যে আসছে। ওই হাত এখানে কেন আসছে সেটা সূত্র বহুত আগের। তোমার কি মনে পড়ে তুমি কখনো ট্রাঙ্কওয়ালা কোনো ব্যক্তিকে তোমার নৌকায় উঠাইছিলে, এবং সেই নৌকা কখনো কি মোহনার দিকে চলে গেছিল? নদীর মাঝখানে মোহনা তৈরি হয়ে বাঘ চলে আসছিল সেই জায়গায়। তখন বগামাঝি বলল যে হ্যাঁ, এটা তো ঠিক যে আমি এরকম একটা জায়গায় গিয়েছিলাম। কালামানিক তাকে বলল, তুমি তো জানো না গ্রীষ্মের খেলা, তুমি জানো না কেউ না কেউ চায় তুমি মরে যাও, এই জন্য ওই হাতকে পাঠাইছে তোমার পেছনে। পেছনে তাকায় দেখো ওই হাত এখনো সাঁতার কাটা তোমার পেছনে। এই কথাটা যখন বললো সে, পেছন দিকে তো স্বাভাবিকভাবে আপনি তাকাবেন, সেও তাকায়, কিন্তু যে পরিমাণ বৃষ্টি এটা বোঝা খুবই কঠিন। কিন্তু অনেকক্ষণ ধরে তাকে থাকার পরে সে দেখতে পেল আসলেই তো মানে আঙ্গুলগুলো, মানে আপনি ধরার জন্য আঙ্গুলগুলো চেষ্টা করছেন না পানিতে গ্র্যাব করার জন্য, ওই রকম করতে করতে স্লোলি আসছে। মানে অনেক দূরে কিন্তু এখনো, কিন্তু সে বুঝতে পারলো, কারণ আকাশ তো, আকাশের একটা ভাইব থাকে পানির উপরে, সেটা বোঝা যায়। পুরো তো আর অন্ধকার না। সে সাথে সাথে বলছে, এখন কি করবো কালামানিক? সে বলল, চুপচাপ থাকো। সে এইখানে যেহেতু তান্ত্রিক ছিল, সে এখন ওইখানে কিছু সময় কিছু দূর আগানোর পরে আর আগাবে না, ওইখানে অবস্থান করবে। আমি এই জন্য তোমাকে এখানে নিয়ে আসছি, কারণ এখানে ওই যে বললাম না তান্ত্রিকের ভিটা ছিল, তো তন্ত্রবিদ্যা হইতো এখানে। তো ওই তন্ত্রবিদ্যা যাতে তোমাকে কিছুটা হলেও শেল্টার দেয়। তখন বগামাঝি বলল, দেখো কালামানিক, তোমার কথা আমি কোনোদিন অগ্রাহ্য করি নাই, কিন্তু তুমি এইখানে দাঁড়াও না। কালামানিক তাকে বলে, কি বলতেছো তুমি? আমি এইখানে দাঁড়াবো না মানে? এখানে তো নিয়ে আসছি তোমার তোমার উপরে যে বিপদ আছে সেই বিপদ কাটানোর জন্য। বগামাঝি তখন তাকে বলে যে, তুমি আমাকে তোমার মতো করে সাহায্য করো, কোনো জায়গায় এসে আমাকে আটকায় রেখো না, বরং চলো বাড়িতে যাই, যে জায়গায় থাকি সেইখানে যাই, ওই জায়গায় নিয়ে যাও। কালামানিক তাকে উদ্দেশ্য করে বলল, তুমি জানো সামনে কি পরিমাণ বিপদ? তুমি জানো তুমি এই বিপদ ঠেঙ্গা যেতে পারবা? তোমার মনে হয় যদি একবার নৌকাটা কাত করে ফেলে, আমিও তো কিছু করতে পারবো না, ওরা তো তোমাকে ডুবায় মেরে ফেলবে, তখন কি করবা তুমি? কালামানিকের সেই কথায় বগামাঝি আবারও একই উত্তর দিলেন,
যে মরে তো একদিন যাবো, কিন্তু আমার এই জায়গা ভালো লাগতেছে না। কেন ভালো লাগছে না বগামাঝি সেটা বলেছিলেন আমাকে। কারণ যেই জায়গা থেকে ইশারা দেওয়া হচ্ছিল যে ভিটা, বগামাঝি সেইখানে একটা খুঁটি দেখতে পাচ্ছেন এবং সেই খুঁটিতে একজন তান্ত্রিকের মতো লোকের, মানে তান্ত্রিকের মতো লোকের লাশ ঝুলানো। খুঁটিতে লাশ ঝুলানো, বাঁশের একটা খুঁটিতে লাশ ঝুলানো। কিন্তু সে বলছিল সেখানে একটা ভিটা। সে কিন্তু কালামানিককে অবিশ্বাস করে না, আর কালামানিক খারাপও না। কিন্তু বগামাঝি দেখছে একটা, কালামানিক জানে আরেকটা। এই জন্য তা ভালো লাগছে না। আর বারবার আপনি কখনোই আপনার সামনে খুঁটিতে ঝুলিয়ে রাখা লাশকে ইগনোর করতে পারবেন না। ওইটা ওইখানে বাস্তবে থাকুক বা না থাকুক, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। বগামাঝি এটা বেশিক্ষণ দেখতে পারবেন আর। কিন্তু বগামাঝি সেটা আবার কালামানিককে বলেন নাই। বগামাঝির কথায় কালামানিক কিছু সময় চিন্তা করলো। কালামানিকের একটা স্বভাব আছে, সে তার মুখের ভিতরে আঙ্গুল দিয়ে মাঝে মাঝে চুষে। ঠিক ওইভাবে সে নিজের মুখে আঙ্গুল দিয়ে চুষছিল। অর্থাৎ সে চিন্তা করছিল তখন। কারণ 11 বছর মানে 10, 11, 12 বছরের একটা ছেলের মতো অবস্থা তার, ছেলের মতো রূপ তার। মাথার চুলগুলো একদম কামানো, আর একটা লাল হাফ প্যান্ট। স্বাস্থ্য একটু ভালো, মোটা কাটা। তখন কালামানিক তাকে কিছু সময় পরে বলল, ঠিক আছে চলো, যেভাবে বলি সেইভাবেই চলো। এবার নৌকা ঘুরলো এবং কালামানিক বলল যে সে নিজে নৌকা চালাবে। কালামানিকের হাতে বইটা তুলে দেওয়া হলো। অবিশ্বাস্য হতে পারে, কিন্তু এটাই সত্যি। কালামানিক বইটা দিয়ে নৌকায় দিয়ে যাচ্ছে এবং যখন কালামানিক বইটা হাতে নিল, যেই গতিতে বগামাঝি চালিয়ে নিয়ে এসছে নৌকা, তার চেয়ে তো যেন আরো অর্ধেক কম গতিতে নৌকা চলছে, এত ধীমে ধীমে। আর বৃষ্টি যে পরিমাণ বৃষ্টি, এই পরিমাণ বৃষ্টিতে সাস্টেন করা খুব কঠিন। প্রচন্ড শীত লাগছে তার। লোকটা এমনি লিকলিকে গরমের। তারপরও যখন কালামানিক সেই নৌকা নিয়ে যাচ্ছে, ওই হাত, তার নৌকার পাশে যেহেতু হাত পানির উপর স্টপ, একদম দাঁড়িয়ে আছে, মানে নিজের স্থানে রয়েছে, নড়াচড়া করছে না। সে হাতকে পাশ কাটিয়ে যাচ্ছে। বগামাঝি কিন্তু সেটা দেখতে পান। কিছু সময় পর্যন্ত কোনো কিছু ঘটেনি। বগামাঝি চাইলেও জোরে চালাতে বলতে পারছেন না, আবার তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে শীতে। প্রচণ্ড শীত লাগছে তার। নিজেকে ঠান্ডার হাত থেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করছেন তিনি। নিজের কান আর নিজের কাঁধ ঢেকে রাখার চেষ্টা করছেন। গামছা দিয়ে এমনভাবে নিজেকে বাঁধলেন যাতে একটু কম কম পানি কান এবং ঘাড়ে যেতে লাগে। একটা সময় কালামানিক তাকে বলে উঠল, বগামাঝি, সামনে ছায়া দেখো। ঠিক যেই সময় তাকে বললো সামনে ছায়া দেখতে, সে তাকিয়ে দেখলো ঠিকই, কিন্তু বুঝতে পারছে না কি জিনিস। আর পানির উপর তো বৃষ্টি পড়ছে না, এই জন্য তো আরো আগে বোঝা যাচ্ছে না কি আছে সামনে। কোনো জাহাজ বা নৌকা থাকলে সেটা বোঝা যায়। সে জিজ্ঞেস করলো, কি আছে ওইখানে? কালামানিক বলল, দেখো, তোমাকে মারার জন্য এই নদীর মাঝখানে শত শত পিশাচ দাঁড়িয়ে আছে। কাউকে কিন্তু সে দেখতে পাচ্ছে না, কিন্তু কালামানিক বলছে শত শত পিশাচ নাকি দাঁড়িয়ে আছে। তখন বগামাঝি তাকে বলল, আমি তো জানি কালামানিক পিশাচের ভয় পায় না। তো কালামানিক তার দিকে পেছনের দিকে তাকিয়ে ওই কথাটাই বলল। কালামানিকও সেটাই জানে, সে পিশাচের ভয় পায় না। এই কথা বলার পরে আউ করে একটা শব্দ করেই সে খুব জোরে জোরে এবার নৌকা বাইতে শুরু করলো। এবং যেই সময় সে জোরে জোরে নৌকা বাইতে শুরু করলো, আপনার সামনে পানিতে থাকা 100 জন লোকের মাঝখান দিয়ে যখন আপনি খুব দ্রুত বেগে নৌকাটা নিয়ে যাবেন, আশপাশের পরিস্থিতি কেমন হবে? ওই আশপাশে যতগুলো লোক ছিল তারা ফোর্সফুলি নৌকা ধরার চেষ্টা করেছে এবং বগামাঝিকে ধরার চেষ্টা করেছে, পারেনি। তো বগামাঝিকে ধরতে পারেনি, নৌকাও আর করতে পারেনি, কারণ খুব দ্রুত বেগে কালামানিক নৌকাটাকে চালিয়েছেন। এবার ওই জায়গাটা পার হওয়ার পরে আবারও ধীর গতিতে নৌকা চলছে।
এবং ধীর গতিতে নৌকা চলতে চলতে সেই বাঁকের কাছে এসে পৌঁছায়, যেদিক দিয়ে আবার ওই যে জালগুলো তিনি পার ঘেঁষে রাখতেন। তো এবার তারা জাল উঠিয়ে ফেললেন। জাল উঠিয়ে ফেলার পর বগা মাঝি কিন্তু ওই জাল গোছাচ্ছে পেছনে পেছনে বসে বসে, আর তার নৌকা চালিয়ে নিয়ে যাচ্ছে কালামানিক। এবার বগা মাঝি নেমে যাবে যে সময়, সেই সময় তার শীতের তীব্রতার কারণে ওই ভেজা গন্ধ হয়ে যাওয়া জাল নিজের গায়ে জড়িয়ে রেখেছে, শীতের তীব্রতায়। তো যখন সে নৌকা থেকে নামে, নৌকা বাঁধতে সে ভুলে গিয়েছিল, বেঁধে ফেলতে ভুলে গিয়েছিল। কিন্তু কালামানিক কোনো কথা বলেনি। নৌকা বেঁধে যেতে আর ওঠেন নাই, ভেতরে চলে গেলেন খুব দ্রুত। কাপড়টা শুধু নিজেকে আগে শুকিয়েছেন, জাল বাইরে ফেলে রেখেছিলেন, নিজেকে একটু শুকিয়েছেন, শুকিয়ে তিনি যে বিছানায় এলিয়ে দিয়েছেন গা, ব্যাস, তার আর কোনো হুঁশ নেই। একদম সকালের পরে যে তার ঘুম ভাঙে, প্রায় 10টার দিকে ঘুম ভাঙে তার। এবার একটা সমস্যা দেখা দেয়। নৌকা তো বাঁধতে বলে গিয়েছিলেন, এখন নৌকা তো নাই। এখন এদিক ওদিক একটা মানুষ, বয়স্ক মানুষ যখন এদিক ওদিক দৌড়ায়, আপনি বুঝতে পারবেন যে তার স্ট্রেংথ খুব কম। তিনি এদিক ওদিক কিছুক্ষণ দৌড়ালেন, তার নৌকার কোনো খোঁজ নেই, এমনকি জালেরও কোনো খোঁজ নেই। নৌকারও খোঁজ নেই, জালেরও খোঁজ নেই। এখন কি করবেন তিনি? কোনো তো উপায় নেই তার আর। তো এই অবস্থায় তিনি কি করবেন সেটাও ভেবে কুল পাচ্ছেন না। আবার কাউকে যেহেতু তিনি বলতে পারবেন না, মানুষজন কি নাকি বলে কে জানে। মানুষজন যদি শুনে রাতের কথা, তো সেটা কি বিশ্বাস করবে? সেটা তো তিনি নিজেও জানেন যে মানুষ তার কথা বিশ্বাস করবে না। তো তিনি অপেক্ষা করতে লাগলেন। সেদিন আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, সারাদিনই বৃষ্টি ছিল টিপ টিপ। তো প্রায় 4টা-5টার দিকে বৃষ্টির তোর বাড়তে শুরু করে, দুর্যোগের রাত আবার সামনে। তো তিনি এই দুর্যোগের রাতে কি করবেন? নৌকাটার জন্য তিনি অস্থির হয়ে গেছেন, একদম অস্থির। নৌকা এবং জালের জন্য এই দুটো জিনিসটা খুবই প্রয়োজন, নইলে তিনি টিকে থাকতে পারবেন না। তো তিনি করলেন কি, ওই প্লাস্টিকের যে রেইনকোটটা থাকে না, ওইটা ওনার ছিল। তো ওই রেইনকোটটা তিনি পরে নিলেন, পরে 2বার পিছলে পরে তারপরে নদীর পাড়ে যে পৌঁছান তিনি, এবং সেইখানে বসে তিনি কালামানিককে ডাক দিচ্ছিলেন। কালামানিক, ও কালামানিক, শুনতেছো নাকি ঘুমে আসো? কালামানিক, এভাবে তিনি কিছু সময় পর ডাক দিচ্ছিলেন। তো কিছু সময় পরে ওই যে বৃষ্টি কিন্তু হচ্ছে টিপটিপ, পানির ভেতর থেকে একেবারে স্মুথলি ভেসে উঠে একটা টাক মাথা। তো ভরকে গিয়েছিলেন, এটা সত্যি কথা। টাক মাথাটা একটু ভেসে উঠে, তারপরে চেহারাটা, তারপরে শরীরের বাকি অংশ, যে শরীরের রূপ আর কি, কালামানিক এসছে। তখন তিনি বললেন তার নৌকা এবং জালের কথা। তো তখন কালামানিক তাকে বলে, তুমি তো উঠে গেলা, আমি তোমাকে ডাক দিয়েছি, তুমি শুনতে পাও নাই, তোমার শরীরটা বোধহয় খারাপ হয়ে গিয়েছিল, তুমি নৌকা বাঁধনি, তুমি নৌকাও বাঁধনি, আবার জালও ওইখানে ফেলে দিয়ে চলে গেছিলে। তোমার নৌকা আর জাল সে নিয়ে চলে গেছে, যে এসেছিল তোমাকে হত্যা করার জন্য সে নিয়ে গেছে। এখন নৌকা যদি উদ্ধার করতে চাও আর জাল যদি উদ্ধার করতে চাও, তাহলে তার কাছে যাওয়া লাগবে। তুমি কি যাবা তার কাছে? এখন বগামাঝি তো বয়স্ক মানুষ, তার পক্ষে তো সেটা সম্ভব না। সে তার কুস্তি করতে পারবে না, সে তো লড়াই করতে পারবে না এই সমস্ত এন্টিটির সাথে। তখন সে জিজ্ঞেস করলো যে সে কেন আমার নৌকা জাল নিয়ে যাবে? কালামানিক বলে, তুমি বোঝো নাই, নৌকা আর জাল এখন তার কাছে আছে, বিধায় তুমি এখন তার কাছে যাবা, এবং যাবা দেখেই কিন্তু সে অপেক্ষায় আছে, এবং গেলেই সে তোমাকে খুন করে ফেলবে। এখন তুমি তো ভালো করেই জানো কেন সে তোমাকে খুন করার চেষ্টা করতেছে, কিন্তু বগামাঝি জানে না। বগামাঝি উল্টো তাকে বোঝানোর চেষ্টা করে যে দেখো, আমি তো আসলে জানি না যে সে আমাকে কেন মারার চেষ্টা করতেছে। ওই যে ট্রাঙ্ক উঠেছিল, ওইখানে তো একটা লোক উঠছিল, সেই লোক সহই তো আমি নৌকা চালিয়ে গেলাম, তারপরে ঘটনাগুলো ঘটলো, এখানে আমার দোষ কি? তখন কালামানিক তাকে বলল, তোমার দোষ হতেছে তুমি সেই নৌকটাকে জায়গা দিলা কেন, এটাই দোষ। কোনো দোষ না করেও এটাই তোমার দোষ। তুমি দোষ করো নাই,
তোমাকে দোষী বানায় দেওয়া হয়েছে এবং দোষী বানায় দেওয়া তোমার নৌকা এবং তোমার জালখান নিয়ে গেছে, যাতে তুমি এখন সেখানে যাও। বগামাঝি উত্তর দিল, যদি আমি আগে থেকে না জানতাম, আচ্ছা ধরো তুমি বলছো, তারপরে যদি আমি না যাই কি হবে? তখন হাইটু কাছে আসে কালামানিক। কালামানিক একটু কাছে এসে বলে, তুমি এখান থেকে চলে যাও, তোমার আর এখানে থাকার দরকার নেই। আমিও বুঝি না সেই জিনিস কেন তোমার পিছনে লেগে গেছে, কিন্তু এইটুকু জানি সেই ট্রাঙ্কের ভিতরে কিছু ছিল। এখন সেটা কোন কারণে কি ঘটনা ঘটেছে সেটা তো আমি বুঝতে পারতেছি না। এখন তুমি কি কোনো কিছু করেছিলে, সেটা কি তোমার মনে আছে? বগামাঝির কোনো কিছু মনেই নাই। বয়স্ক মানুষ কি মনে রাখবে বলেন? ওই ট্রাঙ্ক হলে হয় ধরতে পারছে, কারণ ওনার মনে আছে যে ট্রাঙ্কের ভেতর থেকে হাত পা দেখছিলেন তিনি। তো এর বাইরে তো কোনো কিছু না, সেই ট্রাঙ্কটা তিনি ধরেনও নাই, তাই না? তো তিনি সেই কথাটাই বললেন যে আমি তো এই জিনিস ধরিও নাই, এখন এই জিনিসের কারণে যদি আমাকে বিপদে পড়তে হয় তাহলে আমি কি করবো বলো তো? কিছু তো করতে হবে আমাকে। তখন কালামানিক বলল, তাহলে এক কাজ করি, চলো চলো তোমাকে নিয়ে যাই। তখন বগামাঝি বলল, কিভাবে নিয়ে যাবা? কালামানিক তখন বলল, আসলেই তো ভাবিনি কিভাবে তোমাকে নিয়ে যাব। পানির উপরে তো তুমি চলতে পারবা না, পানিতে ডুবা যাবা তুমি, বেশিক্ষণ হাঁটতেও পারবা না, বেশিক্ষণ চলতেও পারবা না। তুমি তো তোমার নৌকা ছাড়া আসলে কিছুই না, বুঝতে তো পারলাম মাত্রই বুঝতে পারলাম যে তুমি তোমার নৌকা ছাড়া আসলে কিছুই না। তাহলে এক কাজ করি, চলো আমি তার কাছে যাই এবং তাকে যে বুঝাই, যদি সে আমার কথা শুনে আর যদি সে বুঝে তাহলে তো ভালোই হইল, কি বলো? তখন একদম গদগদ হয়ে বগামাঝি বললেন কালামানিক কি, তাহলে তুমি এই কাজটা করো, তুমি এই উপকারটা আমার করে দাও। তুমি যদি তার সাথে যে কথা বলো, বাকিটা আর কি খুব সহজে সমাধান হয়ে যায়। তো সেইখান থেকে তখন কালামানিক তাকে বললো, তাহলে তুমি তোমার জায়গায় চলে যাও, আমি তোমাকে ডাক দিব নে। আমি যখন তোমাকে ডাক দিব তখন তুমি এসে সাড়া দিও, সাড়া দেওয়ার পরে আমার কথার বাইরে কোনো কথা বলিও না। বগামাঝি কিন্তু ঠিকই নিজের জায়গায় যে অপেক্ষা করতে লাগলেন। তিনি অপেক্ষা করছেন কখন কালামানিক এসে ডাক দেয়। প্রায় অনেকক্ষণ পরে কালামানিক এসে তাকে ডাক দেয়, উ টাইপের একটা শব্দ করে। তো বেশ কয়েকবার ওই উ টাইপের শব্দ করার পরে যখন তিনি বুঝতে পারলেন যে কালামানিক তাকে ডাকছে, তিনি বের হন। এখন নৌকা তো তিনি দেখতে পাচ্ছেন, পুরোপুরি ভালো করে খেয়াল করেননি। তো তিনি নদীর পাড়ে নামেন, নেমে নৌকার কাছে আসতে আসতে বুঝতে পারলেন যে জাল নাই এবং কালামানিক একদম সামনে বসে রয়েছে, দুই হাঁটু এক করে, দুই হাঁটু জড়িয়ে। ভগবান জিজ্ঞেস করলো, হইছেটা কি, কাজ হইছে? কালামানিক তাকে বলল, কাজ হয় নাই, সেই ট্রাঙ্ক উদ্ধার করিয়া দিয়া লাগবে, উদ্ধার করিয়া না দিলে জালখান ফেরত দেবে না। আর নৌকা এই জন্যই ফেরত দিছে যাতে ওই ট্রাঙ্ক উদ্ধার করিবার জন্য আমরা যাইতে পারি, জাল আটকে রেখে দিছে, দিবে না। আমি জানতে পেরেছি সে কেন তোমাকে খুন করতে চায়, কারণ সেই ট্রাঙ্কে ছিল একটা মুক্তা, তা সেই মুক্তা খান লাগবে। এখন সেই ট্রাঙ্ক সে উদ্ধার করতে পারতেছে না নদীর তলদেশ থেকে, সেই ট্রাঙ্ক তোমাকে উদ্ধার করে দিতে হবে। আবার সেই ট্রাঙ্ক উদ্ধার করে দিলেও সে সেই ট্রাঙ্ক খুলতে পারিবে না, কারণ সেই ট্রাঙ্কের ভিতরে পচা গলা মানুষ আছে, সেই পচা গলা মানুষ পছন্দ করে না। তোমাকে সেই ট্রাঙ্ক উদ্ধার করি, সেই ট্রাঙ্কের ভেতর থেকে ওই মুক্তা বাইর করতে হবে, তারপরে সে তোমার জাল ফেরত দিবে। এখন বগামাঝির চিন্তার মধ্যে পড়ে গেছেন। আপনার আমার কাছে সেটা আলাদা হিসাব, কিন্তু ওই জাল তার কাছে অত্যন্ত দামি, প্রযুক্তি কিন্তু তাকে ছোঁয়নি, সে এখনো সেই আগের মতোই বেঁচে রয়েছে। ওই তো বললাম, একদিন এখানে মরে পড়ে থাকলে হয়তো ওই দিন কেউ নাও দেখতে পারে, 2 দিন 3 দিন পর হয়তো দেখতে পারে, এরকম একটা অবস্থা। আগে নাই কেউ, বেছে নাই কেউ, অত চিন্তা ভাবনা না করে না, মুহূর্তে তিনি ডিসাইড করলেন, ঠিক আছে সে ট্রাঙ্ক উদ্ধার করবে। কিন্তু উনি কালামানিককে বললো, দেখো আমি তো আর ওই ডুব দিতে পারবো না, তুমি কি ট্রাঙ্ক উঠিয়ে দিবা?
সাথে সাথে সে বলল যে সে ট্রাঙ্ক উঠিয়ে দেবে, অর্থাৎ কালামানিক সেই ট্রাঙ্ক উঠাবে। এখন দুইজন রওনা দিল এবং দুইজন রওনা দিচ্ছে। কালামানিক সে আগের মতো সামনের দিকে সে নির্দেশনা দিচ্ছে, কোন দিক দিয়ে, এবং পেছন দিক দিয়ে নৌকা বাইছেন হচ্ছে বগামাছি। এখন যখন তারা সেইভাবে এগিয়ে যাচ্ছেন, সেই জায়গাটা, যে ট্রাঙ্ক ছিল, যেখানে তিনি ওই লোক ট্রাঙ্ক নিয়ে উঠেছিল এবং যেখানে সে লোক পড়ে গিয়েছিল, তো সেই জায়গায় যে তারা পৌঁছান, সেইখানে যে পৌঁছাবার পরে আজকের নদী কিন্তু মোটামুটি শান্ত, স্রোত নেই, কিন্তু বৃষ্টি হচ্ছে, এখন আবার গড়ি বৃষ্টি হচ্ছে। তখন নৌকার উপরেই দাঁড়িয়ে পড়লো কালামানিক, ওই যে লাল হাফ প্যান্ট, 11-12 বছর বয়সী ন্যাড়া বেলের একটা ছেলে। সে ঝাঁপ দিল পানির ভেতরে। সে যখন ঝাঁপ দিল, পানিতে ঝাঁপ দেওয়া শব্দ আসেনি। যেই ঝাঁপ দেখ না কেন, সে নিঃশব্দে ঝাঁপ দিয়েছে এবং পানির উপরে শুধু পানির ডিসপ্লেস হয়েছে ঠিকই, কিন্তু কোনো শব্দ হয়নি। যেমনটা আপনার হাত পানিতে ডুবিয়ে দিলে যেরকম হবে, ঠিক ওরকম। কিন্তু সে ঝাঁপ দিয়েছিল, লাফ দিয়েছিল, এবং কিছু সময়ের পরে ঠিক নৌকার একদম পাশ ঘেঁষে অনেকগুলো বড় বড় বুদবুদ ভেসে ওঠে। ছোটখাটো বুদবুদ নয়, এক একটা বুদবুদের সাইজ 2টা বড় ফুটবলের সমান, বক 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 এরকম। তারপরে প্রথম কালো মাটির সহ কি যেন একটু ভেসে উঠল। তারপরে ওই ট্রাঙ্ক, সেই দিন ট্রাঙ্ক ছিল অনেকটা নতুনের মতো, আজকে ট্রাঙ্ক একদম কালা, কুসকুসা কালা। তলদেশে থাকতে থাকতে যে অবস্থা হয় সেই অবস্থায়, এবং সেই ট্রাঙ্ক পুরোপুরি এবার ভেসে উঠল এবং সেই ট্রাঙ্ক কাঁধে নিয়ে নৌকার কাছাকাছি এসে পৌঁছালো কালামানিক। এখন ট্রাঙ্ক নৌকায় উঠাতে হবে। ট্রাঙ্ক নৌকায় উঠাতে গিয়ে একটা অবস্থা তৈরি হলো যে নৌকা ডুবে ডুবে যায় অবস্থা। তারপরও অনেক কষ্টে সেই ট্রাঙ্ক তিনি নৌকায় তুলেন এবং ট্রাঙ্কের ভেতর থেকে যে পানি বেরিয়ে এলো, উনি 3বার থুতু মেরেছিলেন আমার চোখের সামনে কথা বলার সময়। কি গন্ধ! পরবর্তীতে তিনি নৌকা 7বার ধুয়েছিলেন বিভিন্ন রকমের পাউডার দিয়ে। কি গন্ধ পানি! তো সেই সময় যখন এই পানিগুলো ভরে যাচ্ছিল নৌকার ভেতরে, চারপাশ থেকে না রাতের বেলা কাকের ডাক ভেসে আসতে শুরু করে চারপাশ থেকে। কারণ এই জায়গায় কিন্তু গাছে, মানে চারপাশে গাছ কিন্তু নুয়ে পড়েছে এই জায়গাটাতে। যখন চারপাশে কাকের ডাক ভেসে আসতে শুরু করলো, কালামানিক সাথে সাথে ওদেরকে চিৎকার দিয়ে বলে উঠলো, এ আমার লোক, ধারে কাছে আসার চেষ্টাও করবি না। তোদের খাওয়ার মধ্যে এখানে কোনো কিছু নাই, শুধু হাড্ডি পাবি, ওই হাড্ডির ভেতরে যা দেখ, সব পচে গলে গেছে, খায় কোনো স্বাদ পাবি না। আর এরপরও যদি ক্ষুধা বেশি থাকে তাহলে অপেক্ষা কর, কাজ শেষ করি, সব তোরা খাইস। সেইভাবে কথাটা বললো। তো তারপরে সেই ট্রাঙ্ক উঠানো হলো। তো ট্রাঙ্ক খোলার পরে ভেতরে বিস্তর ভয়ঙ্কর গন্ধ এবং নদীর পানি, বিভিন্ন রকমের পানি, আর ভেতরে থাকা লাশ পচে গলে একাকার হয়ে এক ধরনের অবিশ্বাস্য গিদগিদা স্যুপ তৈরি হয়ে গেছে এখানে। এখন এর ভেতরে হাত দিবে কিভাবে? হাত দিয়ে মুক্তা খুঁজবে কিভাবে? তখন ওই মুক্তার সাইজ জিজ্ঞেস করেছিল কালামানিককে বগামাঝি। তো কালামানিক তাকে ইশারা করে বুঝালো ওইটা একটা নাক ফুলের চাইতে কিছুটা বড় হবে, মানে কানের লতি যতটুকু সাইজ হয় ততটুকু। এখন যতবার হাতায় চোখ বন্ধ করে যত কিছুই করুক না কেন, মানুষের হাড় গোড় নিজের বাম হাতে যখন প্রত্যেকবার লাগে, কেমন জানি শরীরটা না শিরশির করে ওঠে তার। ওই শিরশিরানি তিনি ভুলতে পারছেন না। আমার সামনে কথা বলা অবস্থাও তিনি কেঁপে উঠছিলেন বারবার, যেহেতু ওনার কোনো উপায় নেই, ওনাকে করাই লাগবে। আবার যদি উনি এটা নাও করে, ওই শত্রু তো তার পিছে পড়ে গেছে, শত্রু তো তাকে মেরে ফেলবে। অনেকক্ষণ ধরে তারা হাতায়, যখন তারা হাতায় কোনো রকম খুঁজে পাচ্ছে না,
তখন তারা ডিসাইড করলো যে একটু একটু করে হাত দিয়ে এই পানিগুলো ফেলে দিবে তারা। এটা কত বড় ভুল ডিসিশন ছিল এটা তারা তখনও জানতো না। তারা তো ডিসাইড করেছে ফেলে দেবে, তাই না? তা হাত দিয়ে আপনি কতটুকু উঠাতে পারবেন? অতটুকুই তো। তো যখন প্রথম দফায় যখন ওই লিকুইড ভেতরে, ট্রাঙ্কের ভেতরে যে লিকুইড মানুষের দেহ পচে নদীর কালো মাটি ঢুকে এবং নদীর পানি, মানুষের রক্ত, বিভিন্ন জিনিস পচে একাকার হয়ে যে গিদা স্যুপ তৈরি হয়ে গেছে, ওই গিদা স্যুপ যখন নিজের হাত দিয়ে তুলতে যাচ্ছেন, তিনি কিন্তু খুব ভালো করে জানেন যেগুলো মানুষের মাংসপেশিও আছে, মানুষের চামড়াও আছে, মানুষের চর্বিও আছে, সবই আছে, উনি সবই জানে, সব বুঝতে পারতেছে, কিন্তু সহ্য করতে পারতেছে না। এখন ওই অবস্থাতে যখন প্রথম দফা এটা ফেলতে যাবে তারা, নৌকায় এমনভাবে কে জানি বাড়ি মারল নিচের দিক থেকে, যেন কেউ হাই স্পিডে নৌকার পেছনে একটা লাথি মেরেছে, মানে পানির ভেতর থেকে। নৌকা একেবারে ঘুরে গেল একটু, কিন্তু মানে কালামানিক সেটাকে ধরে ফেলে। বারবার ওই আন্ধারমানিকের কথা বারবার মুখ দিয়ে চলে আসছে, আন্ধারমানিক না, কালামানিক। নৌকা যাতে পুরোপুরি পল্টে না যায় এই জন্য কালামানিক সেভাবে ধরে, এবং কালামানিক তাকে বলে পানিতে ফালাও না, ধরো। এরপর কালামানিক ওদেরকে উদ্দেশ্য করে বলল, তোরা কি সবাই খাইবার চাস? তাহলে খাইবার চাইলে নৌকার পাশে চলে আয় তাড়াতাড়ি। এবং যখন এই কথাটা বললো, ঠিক নৌকার আশপাশ দিয়ে কতগুলো যে মাথা গজিয়ে উঠেছে তার কোনো ঠিক ঠিকানা নাই। মাথা আর মাথা, নারী আর পুরুষের মাথা। এদের সবার মুখ অস্বাভাবিকভাবে বড়, এরা মানুষের মতোই লাগে না, কিন্তু মানুষের মতোই। চোখের কোটর থেকে শুরু করে কোনো কিছুই স্বাভাবিক না তাদের। এই লোকেরা এক একজন এমনভাবে হা করেছে যেন ক্ষুধার্ত মাছ অ্যাকুরিয়ামের সামনে থাকা অবস্থা হা করে না, আপনাকে দেখলে খাবার খাওয়ার জন্য, ওরা এরকম হা করে। কালামানিক বগামাঝিকে বলল, মাঝি একটু একটু করে উঠাও আর মুখের মধ্যে দাও, নইলে এখান থেকে এবার আমিও জিন্দা বেরোতে পারবো না, ওরা সংখ্যায় অনেক। তো তখন একটু একটু করে এক এক দলা নিয়ে নিয়ে তিনি, কারো মুখে তো দিতে পারছেন না, দাঁড়িয়ে রয়েছেন, হাত দিয়ে ধরেন আর এইভাবে জাস্ট ছুঁড়ে মারছেন, হাত দিয়ে ধরেন আর এইভাবে ছুঁড়ে মারছেন। এই গিদগিদা স্যুপ, মানুষের তেল চর্বি, স্কিন, বিভিন্ন জিনিস পচে আর কালো মাটি ঢুকে পানি একাকার হয়ে কি এক অবস্থা। এই গিদগিদা স্যুপ এদিক ওদিক তিনি ছুঁড়ে মারছিলেন, আর তাদের নৌকা ঘিরে কমসে কম 200-র উপরে মাথা ছিল। এরা সবাই পানির নিচে, এদের বাকি শরীর হা করে খাড়িয়ে আছে, মানে আপনি খাবার ওদের মুখে দিয়ে দিবেন। আর যে স্মাইল চেহারায়, এটা সাইকো স্মাইল ছাড়া অন্য কোনো স্মাইল হইতেই পারে না। বাঘামাঝি বলছিলেন যে একটা পেটির দিকে তার চোখ কি ছিল, ওই পেটির চাহনি দেখে তিনি 3 রাত স্বপ্নে ওই পেটিকেই দেখছেন শুধু। তাও ভয়ে তিনি এমন অবস্থা হয়ে গেছিল তার, যে তিনি যেদিকেই দেখেন না কেন সেদিকে ওই পেটিকে দেখেন, কিন্তু সেটা তার ভয় ছিল, আতঙ্ক ছিল আর কি। এইভাবে করতে করতে অনেকক্ষণে যখন অল্প একটু বাকি, এবার হাড়গোড় পুরোপুরি ভিজিবল, মানে লিকুইড কমে গেছে, এই অবস্থায় তিনি হাতাতে শুরু করলেন, তার ফোকাস তিনি নিয়ে আসলেন, আর ওই সময় তিনি হাতাতে শুরু করলেন ট্রাঙ্কের ভেতরে। তো ট্রাঙ্কের ভেতর তো তিনি পেয়ে গেছেন, কিন্তু তখন আবার শুরু হলো আরেক ঝামেলা। এরা সবাই মিলে থাপড়াতে শুরু করেছে, নৌকায় থাপড়াতে শুরু করেছে, মানে আরো দাও আরো দাও আরো দাও, ক্ষুধা তো মিটে না। তো তখন সবার উদ্দেশ্যে কালামানিক বললই বসলো, তোদের সবার জন্য সবচেয়ে ভালো জিনিস আছে, অপেক্ষা কর অপেক্ষা কর। তারপরে বগামাঝির উদ্দেশ্যে সে বলল, একখান হাড় তুলি দূরে ফিক্কে মারো। ওই একখান হাড় তিনি ধরে যখন বামা দিয়ে ছুঁড়ে মারলেন, সাই সাই করে মাছ যেভাবে ছুটে যায় নদীর ভিতরে, ওই মাথাগুলো না সাই সাই করে দিকে করতে করতে ছুটে যায়, ডানে বামে কাঁপতে কাঁপতে। তো ওইখানে মনে করেন যে ওই হাড় নিয়ে এক দফা সংঘর্ষ হয়ে যায়, জানি না ওই হাড় কার মুখে গিয়েছে।
তো আবার আরেকটা হাড় এদিকে মারা, আরেকটা হাড় ওদিকে মারে, এইভাবে করতে 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 নৌকাটাকে কিন্তু একটা সীমারেখার ভিতরে তারা নিয়ে আসছে, যাতে করে ওই নৌকা এবং ওই মাথাগুলোর ভেতরে দূরত্ব প্রায় 20-30 হাজার হয়ে যায়। যখন তিনি বুঝতে পারেন তখন তিনি করেন কি জানেন, যে আরো দূরে ছুঁড়ে মারতে শুরু করেন, মানে আরো দূরে, যত দূরে সম্ভব অত দূরে। তো অত দূরে তিনি যখন ছুঁড়ে মারছেন, যখন রাস্তাঘাট একদম পরিষ্কার হয়ে গেল তাদের জন্য, ওই পিচাসগুলা আর পিছু নেবে না, সেই সময় কালামানিক নিজেই সেই নৌকা বাইতে শুরু করে দ্রুত বেগে। আর বগামাঝি ওই ট্রাঙ্ক নৌকার ভিতরে, নৌকা থেকে পানি ইয়াতে ফেলে দেয়, নদীতে ফেলে দেয়। এখন বাইতে শুরু করে এবং বগামাঝির অবস্থা অত্যন্ত খারাপ, হাত থেকে দুনিয়ার গন্ধ আসতেছে। তো ওই সময় কোথা থেকে জানি সে কিছু পাতা, কষযুক্ত পাতা তার হাতে ছুঁড়ে মারে, মানে বগামাঝির দিকে, এবং তাকে বলে, কালামানিক পাতাগুন ঘষিলাও, পাতাগুন ঘষিলাও, হাতের ভেতরে সব গন্ধ চলে যাবে গা। এই কথাটা বললো সে। তো তিনি পাতা, তখন কষযুক্ত পাতা যখন হাতে লাগাতে লাগলেন, পুরো হাত আঠালো হয়ে উঠল। আর কিছুক্ষণ পরে পুরো হাত থেকে যেন একরকমের স্কিন কিছুটা উঠে গেছে তার। আর তার যে শরীর, সেই শরীরের বদলে তার হাত একটু বেশি সাদা লাগছিল তখন, কিন্তু কোনো গন্ধ নেই, কিন্তু ঘিন তো আছে। বারবার এদিক ওদিক থুতো মারছেন, বারবার এদিক ওদিক থুতো মারছেন, এমনকি নিজের শরীরের উপরও বারবার হাত নাকে নিয়ে চেক করছেন, গন্ধ আছে কিনা, গন্ধ আছে কিনা, গন্ধ আছে কিনা। কল্পনাতেও সেই ছবিগুলো আর দেখতে যাচ্ছেন না, যেটা কিছুক্ষণ আগে তিনি করেছেন, সেটা কল্পনা করতে যাচ্ছেন না। ওই অবস্থাতে তাকে সেই গন্তব্যে নিয়ে আনা হয়, যে গন্তব্যটা হচ্ছে তার নিজের বাড়ি, মানে ওই যে নদীর উপরে যেই, মানে ওই টঙের মতো যে ঘর। তো তাকে এখন ওইখানে নামিয়ে দিয়ে কালামানিক বলল, আমি মুক্তা নিয়ে যাই, তুমি অপেক্ষা করিব ওইখান থেকে। তো অপেক্ষা করিও এখানে, এটা বলে সে চলে যায়। এখন নৌকা নিয়ে সে চলে যায়। প্রায় অনেকক্ষণ পরে নৌকা নিয়ে সে আবার ফেরত আসে এবং এসে উ করে ডাক দেয়। তো তিনি আবার টং থেকে বেরিয়ে আসেন। এবার তিনি তার জাল দেখতে পান, জাল তো স্তূপ আকারে থাকে, তিনি দেখতে পান। তো জাল ওইখানে, তিনি জালও পেলেন, নৌকাও পেলেন, এবং তিনি কালামানিককে অনেক ধন্যবাদ দিলেন। কিন্তু কালামানিক তখন তাকে বলল, মাসি ভুক লাগছে। তখন তিনি কি করবেন, কিছু বুঝে উঠতে পারছেন না, কি করবেন, মাছ তো নাই আশপাশে। হঠাৎ করে তার মনে হলো যে তার তো ওই ঘরে মুড়ি আছে, মুড়ি আর ওই যে কি জানি বলে, এক ধরনের বাতাসে টাইপের মিষ্টি। তো তিনি উপরে উঠেন হুড়মুড়িয়ে, উঠে তার যে প্লেট রয়েছে সেই প্লেট ভর্তি মুড়ি নিয়ে আসেন, আর ওই বাতাসাও প্রায় অর্ধেক খাওয়া ছিল, ওইটাও নিয়ে আসেন। নিয়ে এসে ওর কাছে দেন, কিন্তু সে ওই বাতাসা যে অর্ধেক ছিল সেটা খায়নি, ওই মুড়ি সে খাইতে শুরু করে, ওই দুই পায়ের তালুর উপর ভর দিয়ে। তখন বগামাঝি জিজ্ঞেস করেছিল, আচ্ছা বলো তো এবার কালামানিক, কি ছিল এটা, ঘটনা কি? তো কালামানিক এবার তাকে ঘটনা এক্সপ্লেন করে। আর ঘটনা হচ্ছে, মাঝে কিন্তু একটা লোককে উঠিয়েছিল নৌকায়, ওই যে মোহনার মতো অবস্থা দেখানো হয়েছিল, যেদিকে নদীটা একটু ঘন জঙ্গলে ঘিরে ফেলেছিল দুই পাশ থেকে। ওইখানে যখন ওই তাদের নৌকা আক্রান্ত হয়, তো তখন আক্রান্ত হওয়ার নৌকার মানে ওই আক্রান্ত হওয়ার সময় হয় কি, যেই ব্যক্তি বা যেই জিনিসটা তার নৌকায় উঠেছিল, ওই ট্রাঙ্ক সহ ওরা একসাথে লাফ দেয়, মানে ট্রাঙ্ক নিয়ে সে পানিতে লাফ দেয়। এখন ওই ট্রাঙ্কে ছিল ডেড বডি, এবং যে ওই ডেড বডি ক্যারি করছিল সেও মানুষ না। তো সে ওই ডেড বডি মানে নিজের কাছে নিয়ে যেতে চাচ্ছিল, কারণ ওই ডেড বডির সাথে যে মুক্তাটা রয়েছে, সেই মুক্তাটা অত্যন্ত দামি, দামি এই সেন্সে যে সেটা কোনো তন্ত্রবিদ্যায় কাজে আসবে। এবং সেই পিচাসও পিচাস বা সে যেই হোক, মানুষরূপে যেই ছিল, তার ওই ইচ্ছা ছিল হচ্ছে যে সে ওইখানে সাধনা করবে, তার এই বডিও দরকার এবং সেই ইয়াটাও দরকার। কিন্তু যখন ট্রাঙ্ক সহ সে পানিতে পড়ে, সে আর ওই ট্রাঙ্ক নিয়ে ওইখান থেকে পালাতে পারেনি,
একে তো ট্রাঙ্ক নদীর তলদেশের দিকে চলে যায়, দুই ওই জায়গার আশপাশে প্রচুর পিশাচ, পানির পিশাচ। এরা সেই ট্রাঙ্ক ঘিরে ধরে। ট্রাঙ্ক তো এই বলদেরা খুলতে পারে না, যে তালা আছে তালা ভাঙার ওদের যোগ্যতা নেই, সেই আক্কলও নেই, কোনো কিছু নেই এই বলদগুলার। তো এরা খালি হা করে তাকায় থাকবে একটা সাইকো স্মাইল দিয়া। এরা তখন ওইটা কিছু করতে পারে না, এবং এই কারণে কিন্তু ওই যে এন্টিটি সে শুরুতেই লাশ নিয়ে এসছে ট্রাঙ্কে করে, সে আর এটা নিয়ে যেতে পারেনি। কিন্তু এই লাশের উপরে যার আসল অধিকার ছিল, মানে এই লাশটা যে আগে ম্যানেজ করেছিল, সে এই লাশের তালাশে ঘুরতে 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 সেইখানে আসে। এখন এখানে আসার পরে সে বুঝতে পারে যে এই নৌকায় সেই শয়তান বা সে যেই হোক সেই লাশ নিয়ে উঠেছিল, এবং তারপরে ওই মোহনায় যে লাভ দিয়েছিল সে। এখন এই ট্রাঙ্ক উদ্ধার করবে কিভাবে? সেও তো সেই ট্রাঙ্ক উদ্ধার করতে পারছে না ওইখান থেকে। দুনিয়াতে সবাই সব কাজ আসলে পারে না। তো যেহেতু সে আর ওই ট্রাঙ্ক উদ্ধার করতে পারছে না, এই জন্য সে বগামাঝিকে আক্রমণ করার জন্য তার অনুচরদের লাগায়, এবং জালের ভেতরে যেহেতু হাত প্রথমে ঢুকেছে, ওইটা নিশানি ছিল যে দাবোজ করে ধরবো ওনাকে, দাবোজ করে ধরবে, মানে মানে আক্রমণ করবো ওনাকে আর কি, মানে একটা ইশারা, দাবোজ। তো এই জন্য কালামানিক ওনার বিপদ টের পেয়েছিল। তা যখন কালামানিক এই নৌকা সহ এখানে রেখে দিয়ে যায়, মানে নৌকায় জাল ছিল, ওরা এই নৌকা এবং জাল নিয়ে যায়, এবং যার বদলতে যখন কালামানিক ওইখানে যায়, তখন এই কালামানিককে শর্ত দেওয়া হয়, এবং সেই শর্ত তারা ফুলফিল করার কারণে ওই জিনিসটা এভাবে দিয়ে দেয়। এবং যেভাবে আপনারা পুরো ঘটনাটা এখন শুনলেন, এই পুরো ঘটনাটাই আসলে এরকম যে তিনি ওদিকে আর কি এইভাবে এই ব্যাপারটাকে ডিল করেন। মূলত কালামানিক পুরো ব্যাপারটা ডিল করেন নিজে, এবং কালামানিকের কারণেই তিনি মানে এই বিপদের হাত থেকে রক্ষা পান। কালামানিক এবং আন্দারমানিক দুজন দুই প্রান্তের দুই জিনিস। এই নদীতে চলাফেরা করতে করতে তিনি কত জিনিসের সাথে যে পরিচিত হয়ে গেছেন, আর কত জিনিসের যে কত নাম দিয়েছেন, তা তিনি নিজেও জানেন না। তো বগামাঝির সাথে আমার রিসেন্ট দেখা হয় অল্প কয়েকদিন আগে। অনেক দিন ধরে দেখা হওয়ার মতো কন্ডিশন তৈরি করতে পারিনি, শরীর খারাপ, বিভিন্ন রকমের মানে অজুহাতও দিতে পারেন আপনি। মানে শরীর খারাপ থাকলেও তো অনেক কাজই করি, তো সেটা একরকমের অজুহাতও আপনি বলতে পারেন। তো তারপরে যে রিসেন্ট ওনার সাথে আমার দেখা হয়, এবং আমি সেদিন এই ঘটনাটা শুনি। হাতে সময় কম ছিল, কারণ এখন তো রমজান মাস। তো তারপরে আর কি ওনার কাছ থেকে ঘটনাটা শুনি, এবং এই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের পর্বটা এখানেই শেষ। এই একটি ঘটনা, এই ছোট ঘটনাটা দিয়ে আজকের পর্ব সাজানো, কারণ আমি শুরুতে আপনাদেরকে বলেছি, আবার আমি আপনাদেরকে বলি, আমাদের এইবারে বৃহস্পতিবার পর্বের এটাই থাকবে ঘটনা। ইনশাল্লাহ শনিবার দিন ঈদ, যেহেতু শনিবার দিন, ঈদের দিন ভৌতিকতা, মায়াবাই ভৌতিকতা নয়, আসল যে চ্যানেলটা আমাদের ভৌতিকতা, যেটার থ্রুতে আপনারা আমাদেরকে চিনেছেন, আলিফ ভাইকে আরও ভালো করে চেনেছেন, আমাকে আরও ভালো করে চেনেছেন, সেই ভৌতিকতা আপনারা শুনতে পাবেন। উল্টো কবর এবং রেফাত ভাইয়ের একটি ঘটনা শোনার হয়তো সুযোগ হতে পারে আপনাদের। এবং যে উল্টো খবর যে ঘটনাটা, সেটা হচ্ছে জুম্মনের এবং আমার একটি পাহাড়ি ঘটনা। এবং এই শনিবার দিনই, ঈদের দিনই স্বাধীন মিউজিক অ্যাপে আমাদের স্পেশাল একটা পর্ব রয়েছে, চিল্লা পর্ব 6। ওই পর্বটা আপনারা শুনতে পাবেন শনিবার দিন রাতে আর কি। এবং রবিবার রাতে মিডনাইট হরর পডকাস্ট আপনারা শুনতে পাবেন পাদ্রির ঘটনা, যেটা হচ্ছে বেজুজের কন্টিনজেন্সি প্ল্যান পাদ্রির, সেটা মিডনাইট হরর পডকাস্টে শুনতে পাবেন। এবং এর পরের বৃহস্পতিবার, মানে রবিবারে পরে সোম মঙ্গল বুধ পার করে যে বৃহস্পতিবার আসবে, সেই দিন আপনারা শুনতে পাবেন মায়াবাই ভৌতিকতাতে। মানে এই যে এইখানে যখন আপনারা এই ঘটনা শুনছেন, এই চ্যানেলে এখন সেই বৃহস্পতিবার যে শুনতে পাবেন রোশাক। আমি বিদায় নিই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।